কাঁঠাল রানী নতুনভাবে বক্তব্য দিয়েছেন ভারত থেকে। কাঁঠাল রানী বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সব কিছুর জন্য দায়ী। ইউনূস নাকি সব কিছু করেছেন, সে নাকি কিছুই করেন নাই, একদম বেগুনা মাসুম সে নাকি বাচ্চাদেরকে, এই সন্তানদেরকে, রাতের বেলা মেয়েদেরকে পাহারা দিয়েছেন। রাস্তায় যারা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সে নাকি বাহিনী পাঠিয়েছেন, তাদের জানি কোনো কিছু না হয়। কাঁঠাল রানীর এই বক্তব্য একটু কাঁঠাল রানীর মুখ থেকেই আপনারা এখন শুনবেন। পিনাকি ভট্টাচার্যের চাপে কিছুটা সঠিক লাইনে শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু। দর্শক, পিনাকি ধরেছেন বলে, ভিডিও বানিয়েছেন বলে বিএনপি এই দুধ মুধ থুথু বিষয়ক বিশেষজ্ঞ, অজু বিশেষজ্ঞ এই দুদু বুলুকে শোকজ করেছে চিঠি দিয়ে। প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ইংল্যান্ড সফর করছেন। ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি। শুরুতেই অনেকে কিন্তু তারেক রহমানকে পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু আপনার কোনো কথাই সরকার রাখেন, আপনারা নির্বাচন চান ডিসেম্বরে, ইউনূস চাই এপ্রিলে, সুতরাং আপনার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার কোনো যৌক্তিকতা নাই। কিন্তু অনেকেই মতামত দিয়েছিলেন, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির অনেক নেতাকর্মীরা পরামর্শ দিয়েছিলেন যাতে ইউনূসের সঙ্গে দেখা না করেন। কিন্তু শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকা হয়ে এলেন বেগম খালেদা জিয়া। অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত। আসলে যাদের লজ্জা নেই তাদেরকে লজ্জা দেওয়া বড় কঠিন এবং দুষ্কর। আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে লন্ডনে সফরে গিয়েছে এবং সেখানে শেখ হাসিনার নির্দেশে এবং সজীব অজেদ জয় শেখ হাসিনার পুত্র, তার নির্দেশে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হেনস্থা করার চিন্তা ভাবনা করে তারা মাঠে নেমেছে। দর্শক, ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো তারা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে অপমান করার জন্য মাঠে নেমেছে। তো দেখেন, একটা কথাই আছে না, কথাটা একটা বক্তার কাছ থেকে শুনছিলাম যে আল্লাহ যদি কাউরে চুল ধরে টেনে উপরের দিকে উঠায়, মানুষ তারে বাল ধরে টেনে নিচের দিকে নামাতে পারে না। ঠিক এমন ঘটনাই কিন্তু ঘটছে। ডক্টর ইউনূস সাহেবকে আসলে বাংলাদেশের জনগণ এখন কতটা চায় সেটা আপনারা খুব ভালো করে জানেন। সাধারণ জনতার একটা দাবি এখন, সেটা হলো আমরা নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকে আগামীর জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো আর একটা কথা শোনা যাচ্ছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক জিয়ার বৈঠক হবে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অবশেষে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেছে, বাবা ডক্টর ইউনূসের সাথে বৈঠকে যেন কোনো প্রকারের দ্বন্দ্ব না হয়, দ্বন্দ্বে জড়াবে না, একটা পরামর্শ দিয়েছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই, যেহেতু আপনার ভিডিওর শুরুতেই অংশবিশেষগুলো দেখেছেন, পুরোপুরি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ। তো চলুন তাহলে কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কাঁঠাল রানী নতুনভাবে বক্তব্য দিয়েছেন ভারত থেকে। কাঁঠাল রানী বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সব কিছুর জন্য দায়ী। ইউনূস নাকি সব কিছু করেছেন, সে নাকি কিছুই করেন নাই, একদম বেগুনা মাসুম সে নাকি বাচ্চাদেরকে, এই সন্তানদেরকে, রাতের বেলা মেয়েদেরকে পাহারা দিয়েছেন। রাস্তায় যারা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সে নাকি বাহিনী পাঠিয়েছেন, তাদের জানি কোনো কিছু না হয়। কাঁঠাল রানীর এই বক্তব্য একটু কাঁঠাল রানীর মুখ থেকেই আপনারা এখন শুনবেন। বিভ্রান্ত করে এবং সেটাকে নিউজ করে যাচ্ছে। এগুলো এমনি আমি ছাড়বো না, একদিন দেখা হবে। মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ 8-10টা মানুষ তারা আপন হারালে যেমন বিচার পায়, ঠিক সেভাবেই বিচার করেছে। হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, লাশ গুম করেছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। পুলিশকে হত্যা করবে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে, পা বেঁধে ঝুলিয়ে রাখবে, তাদের উদ্ধার করতে যাবে না। আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তার জন্য দায়ী কে? যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তারা তো দায়ী না। যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী। কিন্তু আমাদের দেশের উল্টো ঘটনা, যারা আক্রমণ করে, নির্যাতন করে, তাদের কিছু বলা হয় না। নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয়, মামলা দেওয়া হয়, তাদের অত্যাচার হয়, আর মারা গেলে তো লাশ ঝুলে পচে যাবে, সেইভাবেই তাদের রাখা হয়। ক্ষমতা আসার পর থেকে মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শত্রু। কেন আওয়ামী লীগ হবে? আর আমার নামে নানা রকম মিথ্যা বান দিয়ে যাচ্ছে। আজকে কালকে চিফ প্রসিকিউটর ডানা কথা বলেছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেটা পদত্যাগ করি। সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে, কেন বলতে যাবে? বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি। আমরা নাকি ছাত্র হত্যা করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা ভুয়া। আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো, তাহলে 7ই জুলাই যখন ছাত্র আন্দোলন করতে শুরু করলো, 14ই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে, তাদের কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এই 7 জুলাই থেকে 14 জুলাই এই 10টা দিন তারা যখন আন্দোলন করে তাদেরকে একটা টোকাও করতে দেয়নি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতো, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিয়েছি। আমি কেন ছাত্র হত্যা করতে যাবো? যখন 6 জন ছাত্র মারা গেল, তার শিক্ষক সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করতাম না, এবং তারা কাজও শুরু করেছিল। কিন্তু একের পর এক লাশ করতে শুরু করলো। এই লাশ কারা ফেলছে? এই লাশ ফেলছে ইউনূস নিজে। তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ।
আর আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল ছিল তারিখ লাশ পাবে সরকার করে যাবে। যখন এরকম একটা পাল্টা লাশ পড়লো এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে আওয়ামী লীগের ছেলে মানুষ তাদেরকে হত্যা করেছে, যে সমস্ত ঘটনা করেছে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত কাঁঠাল রানীর মুখ থেকে আপনারা বক্তব্যগুলা শুনতেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লাশ ফেলেছে, আবার লন্ডন থেকে তারেক জিয়া এই লাশ ফেলার জন্য ঘোষণা দিয়েছে, আর সেই কারণে এই লাশগুলা পড়েছে। সে তার দল বা তার বাহিনী কেউ এগুলা করেন নাই, বরঞ্চ তার বাহিনী এবং তার দল মানুষের নিরাপত্তার জন্য রাতের বেলা পর্যন্ত পাহারা দিয়েছে। তার মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনলেন। এই কথাগুলো শোনার পরে আপনারা কতটুকু মনে করছেন যে এই কাঁঠাল রানী মরার আগেও কোনোদিন সত্য কথা বলবে কিনা, জাতির সামনে সে কোনোদিন সত্য কথা বলেছে কিনা? এই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে স্পষ্ট। কারণ এই ধরনের কাঁচা মিথ্যা কথা, মানে একেবারে আমরা বলি না যে একেবারে কাঁচা মিথ্যা কথা সে সেইভাবে তুলে ধরতে পারে। তার এই তুতলানো ভাষায় কিন্তু সে অনেক কথাই দেখেন খুব দ্রুত গতিতে বলতেছে, মানে সে কোনো কিছুই করেন নাই। বরঞ্চ রাতের বেলা মেয়েরা যখন আমার বিরুদ্ধে আন্দোলন করছিল তখন আমি মেয়েদেরকে পাহারার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, প্রশাসন পাঠিয়ে দিয়েছি, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। এবং তারা যখন ছাত্ররা আমার বিরুদ্ধে প্রথমে আন্দোলন শুরু করলো, একজনও তো মারা গেল না, একজনেরও তো কোনো কিছু হলো না, পরে কেন হলো? সেগুলা পরে কারা করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস করলো, আর করেছে তারেক জিয়া। আজকে আবার তারেক জিয়ার নাম আসছে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক তৈরি হচ্ছে। আমরা দেখতেছিলাম একাধারে বিএনপি এবং আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আর আজকে দেখেন কাঁঠাল রানীর মানে রিয়েল ফেস, রিয়েল চেহারা বের হয়ে আসছে। বিএনপির ভাই বোনদেরকে বলবো যে এবার আপনারা নিশ্চয়ই হুঁশিয়ার হয়ে যাবেন যে এই কাঁঠাল রানী বা তার দলের কোনো সদস্য যদি সুযোগ পা, আপনাদেরকে আর বাংলাদেশের জমিনে বেঁচে থাকার কোনো সুযোগ দিবে না। শুধু বিএনপি নয়, জামাতকেও তো সর্বপ্রথমে শেষ করবে, কারণ জামাত হলো তার সবচেয়ে বড় দুশ্মন। জামাত শিবিরকে নিয়ে সে সবসময় কথা বলতেন এবং যাবার আগে জামাত শিবিরকেই নিষিদ্ধ করেছিলেন, বিএনপিকে নিষিদ্ধ করেন নাই। কিন্তু আজকে দেখেন বিএনপির তারেক জিয়া লন্ডন থেকে এই ঘোষণা দিতেন, আর সেই কারণে তার দল এবং ছাত্ররা এইভাবে জীবন দিতে হয়েছে। এবার কাঁঠাল রানীর কাছ থেকে আরেকটু কথা আমরা শুনবো। কাঁঠাল রানী কি বলতে চাচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারা যখন পুলিশ হত্যা শুরু করলো, কি বিভৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে, পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল রেহাই পায়নি। আওয়ামী লীগের নেতারে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি, ঢাকায় করেছে, ঝিনাইদহ করেছে, বিভিন্ন জায়গায়। কে করছে এটা? এটা আমি করেছি না ইউনূসের বাংলা করেছে? আজকে চিফ প্রসিকিউটর যে বলে কোর্টে যে যত মিথ্যা বয়ান বানিয়ে নিয়ে আসে, তারা কি করেছে? যারা মেয়েদের রেপ করেছে, যারা গণহত্যা করেছে, তাদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর। তাদের ডিফেন্সে ছিল যখন যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করি। আজকে সে কি করে চিফ প্রসিকিউটর হয়? সেটাকে আমার প্রশ্ন। সম্পূর্ণ বেআইনি যে আইন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেই আইন এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেটাকে সংশোধন করতে পারে না। সংশোধন করতে আবার সেই পার্লামেন্ট সংশোধন করতে হবে। সেই আইন সংশোধন করে এখন আমাদের বিচার এবং যত মিথ্যা বয়ান, গণভবনের আগে রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হলো। চাপটা দেয়নি এবং প্রত্যেক মানা করেছে, নিষেধ করেছে যেন আমি পদত্যাগ না করি। আমার দলের লোক আমাকে কিছুই বলেনি। যখন 34 জন নিহত হলো, এই আবু সাইদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্পাথি দেখাই, আর্থিক সহায়তা দিই। প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি। আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার রোকেয়া যে হাসপাতালের প্রতিটি রোগীকে দেখে আসে, প্রতিটি হাসপাতালে যে তাদেরকে দেখে এসেছি, প্রত্যেকের আর্থিক সহায়তাও দিয়ে এসেছি, নগদ টাকা দিয়ে এসেছি। আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি। আমি হত্যা করলে এই চিকিৎসা করবো কেন? মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো আমার বাবা আমার ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ 8-10টা মানুষ তারা আপনজন হারালে যেমন বিচার পায়, ঠিক সেভাবেই বিচার করেছি। কাজে আমার নামে আজকে মিথ্যে কথা প্রথম আলোর দোহাই দিয়ে করেছে। প্রথম আলো কিভাবে এই কথা জানলো? প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না। যে লিস্টে প্রথম আলো দালালি করে দেখে কোনোদিন আমি তাদের সাথে আর কথা, কারণ 2007 সালে যখন ইউনূসের সাথে দল করতে গেল, কিংস পার্টি বানাতে গেল, তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি। প্রিয় দর্শক, একজন নর পশু ছাড়া কিভাবে সে বলে যে আমার পরিবারকে যারা হত্যা করেছিল তাদেরকে আমি কি করতাম? সরাসরি সে বলল, আপনারা শুনতে পেয়েছেন তার মুখ থেকে। মানে সে আইনের কাঠগড়ায় এনে বিচার করেছে, সে সরাসরি মারে নাই, মানে সরাসরি সে নিজে হাতে মেরে ফেলতো। এইরকম কথাগুলা সে বলল। এইরকম কথাগুলা কোন ধরনের মানুষ বলতে পারে? যেই মানুষের ভিতরে রয়েছে একটা পশুর আত্মা বা পশুত্ব সে লালন করে বলে সে পারছে এরকম কথাগুলা বলতে। বাংলাদেশে আপনার মা আছে, আমার মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আমাদের ওয়াইফ আছে, আমরা আমাদের সন্তান মেয়ে আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অন্যান্য 10টা মেয়ের সাথে তার বক্তব্যের কোনো মিল আছে কিনা। পিনাকি ভট্টাচার্যের চাপে কিছুটা সঠিক লাইনে শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু। দর্শক, পিনাকি ধরেছেন বলে, ভিডিও বানিয়েছেন বলে বিএনপি এই দুধ মুদ থুথু বিষয়ক বিশেষজ্ঞ, অজু বিশেষজ্ঞ এই দুদু বুলুকে শোকজ করেছে, চিঠি দিয়ে সতর্ক করেছে। আমরা ম্যাজিকের মতো দেখছি ওই চিঠি পাওয়ার পর বাঘ দুদু বিড়াল হয়ে গেছে। আপনি 1 সপ্তাহ আগে দুদুর একটা বক্তব্য প্রেস ক্লাবে আলোচনায় শুনবেন, ইউটিউব থেকে ডাউনলোড করে। আর এই যে চিঠি দিয়ে সতর্ক করেছে, আপনারা যে আলোচনা শুনছেন তার একদিন আগের একটা বক্তব্য শুনবেন, দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য। হঠাৎ কোনো সন্ত্রাসী বা কোনো মাস্তানের যদি মা বাবা মারা যায় বা ঘনিষ্ঠ নিকটাত্মীয় মারা যায়, কিছুক্ষণ কিন্তু সেও নরম নমনীয় থাকে। কয়েকদিন টুপি মাথায় দিয়ে মসজিদে যায়,
মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, একটা মৃত্যু চিন্তা থাকে, কিন্তু কয়েক সপ্তাহ পর আবার সে আগের জায়গায় যায়। তো দুদুর ক্ষেত্রে মনে হবে যে তার নিকটাত্মীয় কেউ মারা গেছে, এই কারণে নরম কথা বলেন, হুজুর হয়ে গেছে, মাওলানা শামসুজ্জামান দুদু হয়ে গেছে। কেন? ওই পিনাকির চাপে চিঠি খেয়ে। তো দর্শক, নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে বিএনপিতে দুইটা গ্রুপ স্পষ্ট হয়ে গেছে, এক গ্রুপের জবাব আর এক গ্রুপ দিচ্ছে। এপ্রিলে নির্বাচন কেন সম্ভব না এই বিষয়ে অত্যন্ত ভদ্র ভাষায় নরম সুরে মাওলানা শামসুজ্জামান দুদু বক্তব্য দিয়েছেন। দুদুর বক্তব্য বিএনপির আরেকটা অংশ আবার খণ্ডন করছে। এটা একটু মজার আলোচনা, ইন্টারেস্টিং আলোচনা। বিএনপিতে আসলে গ্রুপ দুইটা নির্বাচন প্রশ্নে, কিন্তু ভাগ তিনটা। এই দুই গ্রুপে, এক গ্রুপে আবার সাব গ্রুপ আছে। যেমন ভারতপন্থী গ্রুপটা অনর, যে নির্বাচন ডিসেম্বরই হতে হবে। আরেকটা গ্রুপ আবার বলছে না না জানুয়ারিতেও হতে পারে। আর গ্রুপ বলছে না জানুয়ারিতে না, একদম ডিসেম্বর 31 ডিসেম্বরে একদিন পরে হতে পারবে না, একদিন পরে যাওয়ারও কারণে এখনো এই কথা বলছে। ভারতে বসে তারা ট্রেনিং নিয়েছে তারা। আর কেউ বলছে না জানুয়ারিতে হতে পারে, ডিসেম্বর জানুয়ারিতে পার্থক্যটা কি, যেহেতু আবহাওয়া গঠিত যুক্তি দিচ্ছে অনেকে, জানুয়ারি ডিসেম্বর আবহাওয়া একই। আবার কেউ কেউ বলছে যে না এপ্রিলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির গ্রুপিং। দর্শক, ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না। এই সময় ঝড় তুফান, রোজা ও পরীক্ষা হয়ে থাকে, ফলে এপ্রিলে নির্বাচনের জন্য পরিবেশ থাকবে না। শামসুজ্জামান দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান আরো নানান কথা বলেছে। মানে এপ্রিলে নির্বাচন কেন সম্ভব নয় তার যুক্তি দিচ্ছেন। আচ্ছা, এই যুক্তি আবার খণ্ডন করছে বিএনপির আরেকটা গ্রুপ, মারুফ কামাল খান, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তারাও তো বিএনপি। আবার মুশফিকুল ফজল আনসারীরা, তারা আবার এপ্রিলকে সমর্থন করেছেন। একটা বড় অংশ বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট তারা সমর্থন করেছে। এখন এটার জবাব মারুফ কামালের জবাবই দিই। এই যে পরীক্ষার কথা বলছে, পরীক্ষা হবে নর্মালি মে মাসে, আগামী বছর এসএসসি পরীক্ষা মে মাসে, আর নির্বাচন হবে এপ্রিলে, তাহলে সমস্যাটা কোথায়? মানে এটা একটা ভুল যুক্তি। এরপরে রমজানে প্রচারণার বিপক্ষেও যুক্তি অনেকে দিচ্ছে, বা এটা একটু আমি দিই, যে রোজার মাসে কিভাবে প্রচারণা। আচ্ছা, বিএনপির লোকজন রোজা রাখে, আর রাখলেও তাদের রোজা কি তাদেরকে ঘরে রাখে? কি মনে করেন? এরা কি আসলে রোজার প্রতি সম্মান থেকে এটা বলছে? না, এরা বলছে ভারতের পরামর্শে। আচ্ছা, এইটার জবাব কি তাহলে? রোজার মাসে নির্বাচনী প্রচারণা। দেখেন, রোজার মাসে যুদ্ধ হয়েছে, রোজার মাসে যদি বদরের যুদ্ধ হতে পারে, আরো নানান ঘটনা ঘটেছে রোজার মাসে। ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ রমজান মাসে হয়েছে, অনেক যুদ্ধ, অনেক ঘটনা রমজান মাসে হয়েছে। ইসলামের হিস্ট্রি যদি বলেন, এটা আমি একবার টক শোতে দীর্ঘ আলোচনায় বলেছিলাম, আমি একেবারে দলিল ভিত্তিক দেখিয়েছিলাম, দিন তারিখ সহ। সম্ভবত ইউকে কসবা টিভিতে অনেক বড় বড় আলেম ওলামারা ছিলেন আমার সহ আলোচক হিসেবে। সেখানে আমি দেখিয়েছিলাম যে রমজান মাসে রাজনৈতিক ঘটনা প্রভাব ইতিহাসে কি কি ঘটেছে। গুগলে সার্চ দেবেন রমজান মাসে কি ঘটেছে, ইসলামের ইতিহাসে বড় পলিটিক্যাল ট্রানজিশনগুলো সব রমজান মাসে ঘটেছে। অতএব রমজান একটা পলিটিক্যাল মাসও। তো ইসলামের প্রতি এত শ্রদ্ধা, রোজার কথা যখন বলছেন, এর মানে এটা তো ইসলাম রিলেটেড। আপনি ইসলামের ইতিহাস জানেন? ইসলামের রাজনীতি ঘটেছেই রোজার মাসে, সরকার পরিবর্তন, নতুন সরকার গঠন, এগুলো অনেক কিছু রমজান মাসে হয়েছে ইসলামের ইতিহাসে, বড় বড় ঘটনাগুলো। গুগলে সার্চ দিন যে রমজান মাসে ইসলামের ইতিহাসে বড় বড় রাজনৈতিক ঘটনা প্রভাব, বা চ্যাটজিপিটিতে সার্চ দেন, দেখবেন যে কি কি আসে। এর মানে আপনি জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শারীরিক কষ্ট হবে রমজান মাসে। আর দেখেন, এবার যে নির্বাচনী আচরণবিধি এটা ভিন্ন হবে। সেই দুই গ্রুপে মারামারি অথবা মনোনয়ন বাণিজ্য এগুলো চলবে না। শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় নির্বাচনী প্রচারণা চালাতে হবে। প্রচারণার বেশিরভাগই থাকবে অনলাইন ক্যাম্পেইন, আপনি ঘরে বসে সেটা করতে পারবেন। আর নির্বাচনের প্রচারণা রমজান মাসে শুরু হবে না। প্রচারণার জন্য সময় দেওয়া হবে মোটামুটি 15 থেকে 20 দিন বা 1 মাস। 1 মাস সেটা, আর রমজান তো সম্ভবত মার্চের মাঝামাঝির মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। অতএব রমজানের জাস্ট কিছু কাজ, যেমন মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, অথবা প্রত্যাহারের সময়সীমা, বা এই টাইপের কিছু কাজ রমজানে করতে পারে, কিন্তু মূল প্রচারণাটা এটা ঈদের পর করবে। অতএব এই রমজানের যুক্তিও চলে গেল। আর এই পরীক্ষার কথা বলছে, পরীক্ষাও এপ্রিলে না, পরীক্ষা হচ্ছে মেতে। তো বিএনপির যুক্তি টিকছে নানান কারণে, করোনা বা নানান হিসাব নিকাশ কারণে। একটা সময় হতো যে পরীক্ষা তো ফেব্রুয়ারিতে শুরু হতো, কিন্তু এখন মে পর্যন্ত ঠেকেছে, এর আগে করা সম্ভব না। আর ঝড় তুফান এটা তো ভাই ডিসেম্বরও হতে পারে। আর বাংলাদেশে এখন ঝড় তুফান তেমন হয় না, দেখেন না এই এপ্রিল মাসে কতদিন ঝড় তুফান হয়েছে, বেশিরভাগ দিনই সুন্দর আবহাওয়া ছিল। লাস্ট এপ্রিলে, আমরা তো এপ্রিল কিছুদিন আগে পার করে এসেছি। অর্থাৎ ঝড় তুফান এটা একটা অনিশ্চিত বিষয়। এটা ডিসেম্বর নির্বাচনে বিশাল ঘূর্ণিঝড়ের মাধ্যমে পণ্ড হয়ে যেতে পারে, এটা হয়েছে ইতিহাসে 70 সাল নির্বাচনে। আসসালামু আলাইকুম। যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য। আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ। দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস।
যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা, আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে কি বলা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নামে মামলা হয়েছে, হামিদ খানের নামে মামলা হয়েছে, তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস, যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন, নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে? এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোনো দেশে সফর করতেন, তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন, বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন। কোনো দৃশ্যপটই কিন্তু পজিটিভ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপিকে শত্রুতে পরিণত করা, এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন, সেই সমর্থন কি থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে। আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম, শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে। যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন। আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে 101টা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি, যেটা কোনোভাবেই সম্ভব না। এই এপ্রিল মাসে নির্বাচনটা, উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই, উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন, কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিস্টরা নানান ধরনের কথা বলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।